সরকারি কোয়ার্টার থেকে ইন্সপেক্টর স্ত্রী তার সিকিউরিটি গার্ড স্বামীকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, আর সামনে যা হল তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি মধ্যপ্রদেশের এক সত্য ঘটনা, যেখানে দেবগড় জেলার পুলিশ লাইনের একটি সরকারি কোয়ার্টারে ইন্সপেক্টর কবিতা শর্মা ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার উর্দিতে কাঁধের উপর তারাগুলো ঝকঝক করছিল। মুখে ছিল সেই কঠোরতা যা বছরের পর বছর চাকরি, আদেশ দেওয়ার অভ্যেস এবং নিজেকে অনবরত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে তৈরি হয়। সামনে দাঁড়িয়েছিল তার স্বামী মোহন শর্মা। সরকারি হাসপাতালে গার্ডের চাকরি করা মোহনকে আজ খুব সাধারণ দেখাচ্ছিল। সাধারণ পোশাক, হাতে একটি ছোট ব্যাগ, আর চোখে না ছিল রাগ, না ছিল অভিযোগ, ছিল শুধু এক ক্লান্তি যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। কবিতা মোহনকে আপাদমস্তক দেখলেন। সেই দৃষ্টিতে স্ত্রীর পরিচয় ছিল না, সেটি ছিল একজন অফিসারের দৃষ্টি, যিনি সামনে দাঁড়ানো ব্যক্তিকে পরিমাপ করছেন। আমি আগেই বলেছিলাম, কবিতা বললেন। তার গলায় কোনো আবেগ ছিল না, ছিল শুধু সিদ্ধান্ত। আমার পোস্টিংয়ের পর পরিস্থিতি বদলে যাবে। মোহন ধীরে ধীরে মাথা নাড়ল। আমি জানি, সে শান্ত স্বরে বলল। আর আমি বলেছিলাম যে আমি বদলাতে প্রস্তুত। কবিতার চোখ কঠোর হয়ে উঠল। বদলেলেই কিছু হয় না, তিনি বললেন। মর্যাদাও গুরুত্ব রাখে। এই শব্দগুলো ঘরে প্রতিধ্বনিত হয়নি, বরং সরাসরি মোহনের হৃদয়ে গিয়ে বিঁধল। সে কিছু মুহূর্ত চুপ করে রইল। তারপর তার দৃষ্টি দেয়ালে টাঙানো বিয়ের ছবির দিকে চলে গেল। সেই কবিতা যে একসময় হাসি মুখে তার হাত ধরে দাঁড়িয়েছিল, সেই কবিতা যে একসময় বলেছিল তার কাছে কোনো পদমর্যাদা কোনো পার্থক্য তৈরি করে না। মোহন ধীরে জিজ্ঞেস করল, মর্যাদা? কবিতা কোনো দ্বিধা ছাড়াই জবাব দিলেন, হ্যাঁ, একজন ইন্সপেক্টরের জীবনে সবকিছু সমমর্যাদার হওয়া উচিত। আমি প্রতিদিন মানুষকে স্যালুট নিতে দেখতে পারি না। দরজার বাইরে দাঁড়ানো সবাই সব শুনছিল। কেউ ভেতরে উকি দিচ্ছিল না, কিন্তু সবারই ধারণা ছিল যে ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। পুলিশ লাইনে গুজব খুব দ্রুত ছড়ায়, আর আজ সবাই এক নতুন গল্প পেতে যাচ্ছিল। মোহন ব্যাগের হাতল শক্ত করে ধরল। তাহলে তুমি কি চাও? সে জিজ্ঞেস করল। কবিতা কোনো অভিব্যক্তি ছাড়াই দরজার দিকে ইশারা করলেন। কিছু সময়ের জন্য এখানে থেকো না। মোহন তার চোখের দিকে তাকাল। কিছু সময়? সে পুনরাবৃত্তি করল। কবিতা জবাব দিলেন না। তার নীরবতাই অনেক কিছু বলছিল। মোহন নিচু সরে বলল, আমি আমার চাকরি বদলাতে পারব না কবিতা। আমি তেমনই আছি যেমন চিরকাল ছিলাম। কবিতার কণ্ঠ আরও শীতল হয়ে গেল। আর আমি আমার পরিচয় পেছনে ফেলে আসতে পারব না। পরের মুহূর্তটি ছিল আকস্মিক। কবিতা এগিয়ে গেলেন এবং মোহনের কাঁধে হাত রাখলেন। সাহারা দেওয়ার জন্য নয়, বরং তাকে বাইরের দিকটা দেখিয়ে দেওয়ার জন্য। ওটা ছিল একটা হালকা ধাক্কা, কিন্তু তার অর্থ ছিল অনেক ভারী। মোহন এক পা পিছিয়ে গেল। দরজা খোলাই ছিল। সে থামল। এটাই কি শেষ সিদ্ধান্ত? সে জিজ্ঞেস করল। কবিতা তার দিকে ফিরেও তাকালেন না। আমার দেরি হয়ে যাচ্ছে, তিনি বললেন। ডিউটিতে যেতে হবে। এটা জবাব ছিল না, এটা ছিল দূরত্ব। মোহন তর্ক করল না। সে ব্যাগ তুলে নিল এবং বাইরের দিকে এগিয়ে গেল। বাইরে দাঁড়ানো সিপাহীরা চোখ নামিয়ে নিল। কেউ কিছু বলল না। উর্দির সামনে প্রায়ই মানুষ হেরে যায়। দরজা পার হওয়ার সময় মোহন থামল। পেছন ফিরে বলল, একটা কথা মনে রেখো কবিতা। কবিতা প্রথমবার তার দিকে তাকালেন। ভালোবাসাকে বাইরে ছুঁড়ে ফেলো না, মোহন বলল। কারণ তাকে ফিরিয়ে আনার জন্য পদমর্যাদা কাজে আসে না। তারপর সে বাইরে চলে গেল। একটা ভারী শব্দের সাথে দরজা বন্ধ হয়ে গেল। কবিতা কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেললেন, উর্দি ঠিক করলেন এবং চেয়ারে বসলেন। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সেই নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে ঘড়ির টিকটিক শব্দেও যেন বিদ্রুপের মতো শোনাচ্ছিল। তিনি ফোন তুললেন। স্ক্রিনে মোহনের নাম ভেসে উঠল। তার আঙুল থমকে গেল। তারপর তিনি ফোনটা নিচে নামিয়ে রাখলেন। দুর্বলতা নয়, তিনি নিজেকে বললেন। কিন্তু তার ধারণা ছিল না যে লোকটিকে তিনি কোয়ার্টার থেকে বের করে দিয়েছেন সে শুধু ঘর থেকে যায়নি, সে তার জীবনের ভিত্তি থেকেই চলে গেছে। মোহন পুলিশ লাইন থেকে সরাসরি তার মা আম্মার কাছে গেল। দেবগড়ের সেই পুরনো মহল্লায় আম্মা একটি ছোট ভাড়া বাড়িতে থাকতেন। দরজা খুলতেই আম্মা মুখ দেখে বুঝে গেলেন যে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেছে। মাকে বোঝানোর জন্য শব্দের প্রয়োজন হয় না। তিনি কোনো প্রশ্ন করলেন না, শুধু ভেতরে ডেকে নিলেন, জল দিলেন এবং মেঝেতে বসতে বললেন। মোহন চুপচাপ বসে পড়ল। ব্যাগটা একপাশে রেখে দিল, যেন তার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই।
আম্মা রুটি বের করলেন, সবজি দিলেন। খেয়ে নে বাবা, তিনি বললেন। মোহন 2 গরাস খেল, তারপর থালাটা সরিয়ে রাখল। ক্ষুধা ছিল, কিন্তু মন তার চেয়েও ভারী ছিল। আম্মা ধীরে জিজ্ঞেস করলেন, বৌমা কিছু বলেছে কি? মোহন মুহূর্তকাল চুপ থেকে জবাব দিল, ডিউটি অনেক বেশি আম্মা, কয়েকদিন এখানেই থাকব। এটা ছিল মিথ্যে, কিন্তু এই মিথ্যায় কোনো চালাকি ছিল না, ছিল শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা। আম্মা কিছু বললেন না। তিনি ছেলের মাথায় হাত রাখলেন। সেই স্পর্শে প্রশ্নও ছিল, ভরসাও ছিল, আর ছিল এক না বলা দুশ্চিন্তা। রাত হল, মোহন মেঝেতে শুয়ে রইল। ছাদের দিকে তাকিয়ে তার নিজের বিয়ের কথা মনে পড়তে লাগল। সেই কবিতা যে কখনো তার চাকরি নিয়ে প্রশ্ন তোলেনি, সেই কবিতা যে একসময় বলেছিল, মোহন, তুমি আমার কাছে সবচেয়ে শক্তিশালী মানুষ। আজ সেই শব্দগুলো যেন অন্য কারো গল্প বলে মনে হচ্ছিল। সে ভাবতে লাগল, মানুষ কি সত্যিই পদমর্যাদার কারণে ছোট বা বড় হয়ে যায়? ওদিকে পুলিশ লাইনের কোয়ার্টারে কবিতা একা বসেছিলেন। উর্দি খুলে ফেলেছিলেন, কিন্তু ভেতরের কঠোরতা তখনও বিদ্যমান ছিল। ঘরে এক অদ্ভুত নীরবতা ছিল। সাধারণ দিনে এই সময়ে মোহন চা বানাতো বা কিছু একটা জিজ্ঞেস করত। আজ কোনো আওয়াজ ছিল না। তিনি টিভি চালু করলেন, তারপর না দেখেই বন্ধ করে দিলেন। মোবাইল তুললেন, স্ক্রিনে অনেক মেসেজ ছিল, কিন্তু একটা নাম ছিল যা তিনি দেখা এড়িয়ে যাচ্ছিলেন। তিনি নিজেকে বোঝালেন যে এই সিদ্ধান্ত সঠিক। তিনি ভাবলেন যে একজন ইন্সপেক্টরের জীবনে আপোষ চলে না। কিন্তু তিনি নিজেকে যতটা শক্তিশালী দেখানোর চেষ্টা করছিলেন, ভেতরটা ততটাই ভেঙে পড়ছিল। প্রথমবার তার মনে হল যে এই কোয়ার্টারটি অনেক বড়, আর তিনি তার মধ্যে একা, খুব ছোট হয়ে গেছেন। পরের দিন সকালে মোহন হাসপাতালের ডিউটিতে পৌঁছাল। সেই একই গেট, একই দায়িত্ব। মানুষ আসছিল, যাচ্ছিল, কারো কিছু এসে যায় না যে তার ভেতরে কি চলছে। তার উর্দি একই ছিল, কাজও একই ছিল। কিন্তু এখন পুলিশের উর্দি দেখলেই তার মন অজান্তেই কুঁকড়ে যেত। কবিতার মুখ মনে পড়ে যেত, সেই শীতল সুর মনে পড়ে যেত, যাতে ভালোবাসার চেয়ে ক্ষমতা বেশি ছিল। সন্ধ্যায় সে আবার আম্মার কাছে ফিরল। সব ঠিক আছে তো? আম্মা জিজ্ঞেস করলেন। মোহন হালকা হাসির সাথে বলল, হ্যাঁ আম্মা, সব ঠিক আছে। এই হাসি শুধু মুখ পর্যন্তই সীমাবদ্ধ ছিল, চোখে পৌঁছায়নি। এদিকে কবিতার দিনগুলো অন্যভাবে কাটছিল। অফিসে তার প্রশংসা হচ্ছিল, নতুন দায়িত্ব, নতুন আদেশ। সহকর্মী অফিসাররা বলছিলেন যে এখন তিনি পুরোপুরি এই পদের যোগ্য। কবিতা মাথা নেড়ে হাসতেন, কিন্তু প্রতিটা প্রশংসার সাথে তার মনে হতো যেন কিছু একটা হারিয়ে গেছে, যেন প্রতিটি প্রশংসা তার জীবনের কোনো অংশকে নিঃশব্দে মুছে দিচ্ছে। রাতে যখন তিনি বিছানায় শুয়েছিলেন, প্রথমবার তার উপলব্ধি হল যে তিনি মোহনকে শুধু ঘর থেকে বের করেননি, তিনি সেই মানুষটিকে দূরে সরিয়ে দিয়েছেন যে বিনা শর্তে তার পাশে দাঁড়িয়ে থাকত। মোহনের শেষ বাক্যটি তার মনে পড়ল, ভালোবাসাকে বাইরে ছুঁড়ে ফেলো না। সেই বাক্যটি এখন তার ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করেছে। একই শহরের 2 ভিন্ন জায়গায় দুজন মানুষ একটি সম্পর্কের 2 প্রান্ত ধরে বসেছিল। কেউ রাগে ছিল না, কেউ প্রতিশোধের নেশায় ছিল না। শুধু দুজনের মাঝে এমন এক দূরত্ব তৈরি হয়েছিল যা শব্দ দিয়ে নয়, সময় দিয়ে মিটবে। আর এই দূরত্বের মাঝেই জীবন পরবর্তী মোড়টি প্রস্তুত করে রেখেছিল। এমন এক মোড় যা প্রশ্নের সাথে নয়, এক সত্যের সাথে ধাক্কা খেতে চলেছিল। কবিতা নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিলেন। দেবগড়ে তার পরিচয় ছিল কেবল একজন ইন্সপেক্টরের, তেজস্বী, কঠোর এবং কোনো ব্যক্তিগত দুর্বলতা ছাড়া। থানায় ফাইলপত্র সময়ে শেষ হতো, কার্যক্রমে কোনো শিথিলতা ছিল না, এবং আদেশ পরিষ্কার শব্দে বের হতো। বাইরে থেকে দেখে কেউ বলতে পারত না যে এই মহিলার ভেতরে কোনো সংগ্রাম চলছে। কিন্তু প্রতিদিন কোনো না কোনো মুহূর্তে মোহনের স্মৃতি বিনা কড়া নাড়ায় সামনে এসে দাঁড়াত। কখনো চায়ের কাপ দেখে তিনি থেমে যেতেন, কখনো খালি চেয়ারের দিকে নজর পড়তেই মন ভারী হয়ে উঠত। তিনি নিজেকে ধমক দিতেন যে এসব ফালতু, কিন্তু মন মস্তিষ্কের কথা শুনতে রাজি ছিল না। প্রথমবার তার এই উপলব্ধি হচ্ছিল যে ক্ষমতা কেবল গলার স্বর উঁচুতে রাখলে আসে না, বরং অনেক সময় চুপ থেকে সত্য শুনলে আসে। ওদিকে মোহনের জীবনও নিজের গতিতে এগিয়ে চলছিল, কিন্তু তাতে আর সেই সাবলীলতা ছিল না। হাসপাতালের ডিউটি, রোগীদের আসা যাওয়া, আর মাঝে মাঝে পাওয়া ছোট ছোট দায়িত্ব, সবকিছু আগের মতোই ছিল, কিন্তু সে আগের মতো ছিল না। সে এখন বেশি কথা বলত না, সহকর্মীরা জিজ্ঞেস করত, সব ঠিক আছে? সে কেবল মাথা নাড়ত। সে জানত যে সব প্রশ্নের উত্তর শব্দে হয় না। একদিন হাসপাতালে খুব ভিড় ছিল। একজন বৃদ্ধ রোগীকে স্ট্রেচারে করে আনা হচ্ছিল। মোহন সামনে পথ পরিষ্কার করছিল। মেঝেতে জল পড়েছিল,
হয়তো কেউ খেয়াল করেনি। তার পা পিছলে গেল এবং সে সজোরে নিচে পড়ে গেল। চারপাশের মানুষ ঘাবড়ে গেল। কেউ তাকে তোলার চেষ্টা করল। কোমরে তীব্র ব্যথা উঠল, শ্বাস কিছুক্ষণের জন্য আটকে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন যে গুরুতর আঘাত নয়, তবে বিশ্রাম জরুরি। মোহন কাউকে ফোন করল না, বিশেষ করে কবিতাকে। তার মনে হল যদি সে ফোন করে তবে সে আবার সেই জায়গাতেই গিয়ে দাঁড়াবে যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সে চুপচাপ বেঞ্চে বসে রইল। সেই মুহূর্তে সে প্রথমবার উপলব্ধি করল যে সম্পর্ক থেকে দূরে হওয়া মানুষকে কতটা একা করে দেয়। সন্ধ্যায় হাসপাতালের এক নার্স অনিচ্ছাকৃতভাবে কবিতার নাম নিলেন। ওই নার্স আগে দেবগড়েই কাজ করতেন এবং কবিতাকে চিনতেন। কথাবার্তায় তিনি কেবল এটুকু বললেন, আপনার স্বামী আজ পড়ে গিয়েছিলেন, বেশি চোট লাগেনি। এই কথাটা কোনো অভিযোগের মতো বলা হয়নি, ছিল কেবল এক সাধারণ তথ্য। কবিতার হাত থেকে ফাইলটা পড়তে পড়তে রক্ষা পেল। কোথায়? কেবল এই একটি শব্দই মুখ দিয়ে বের হল। নার্স হাসপাতালের নাম বললেন। কবিতা কোনো প্রশ্ন করলেন না, জিজ্ঞেস করলেন না যে অবস্থা কেমন বা কখন পড়েছে। তিনি শুধু তার ব্যাগ নিলেন এবং বাইরে বেরিয়ে গেলেন। এটাই ছিল প্রথমবার যখন তিনি ডিউটির আগে কোনো সম্পর্ককে বেছে নিলেন। পথ জুড়ে তিনি নিজের সাথে লড়াই করছিলেন। তিনি কি ইন্সপেক্টর হিসেবে যাচ্ছেন নাকি স্ত্রী হিসেবে? তিনি নিজে কোনো উত্তর পেলেন না। হাসপাতালের করিডোরে পা রাখতেই তিনি সেই পরিচিত পরিবেশ অনুভব করলেন, ওষুধের গন্ধ, স্ট্রেচারের শব্দ আর অপেক্ষার ক্লান্তি। তিনি দূর থেকে মোহনকে দেখলেন। সে বেঞ্চে বসেছিল, পিঠ সোজা করে রাখতে পারছিল না। তার মুখে ব্যথার চেয়ে বেশি ক্লান্তি ছিল। মোহনও তাকে দেখে ফেলল। সে চমকে ওঠেনি বা অবাক হয়নি, যেন কোথাও না কোথাও তার এই সাক্ষাতের আভাস ছিল। তুমি ঠিক আছো? কবিতা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, মোহন জবাব দিল। বেশি কিছু হয়নি। এত সাধারণ কথাবার্তায় মাসের পর মাসের দূরত্ব ফুটে উঠছিল। কবিতা কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু শব্দ গলায় আটকে গেল। তিনি বুঝতে পারছিলেন না কোন অধিকারে প্রশ্ন করবেন। মোহন তার নীরবতা দেখে বলল, তোমার আসার প্রয়োজন ছিল না। এটি কোনো বিদ্রূপ ছিল না, ছিল এক কঠিন সত্য। কবিতা প্রথমবার উপলব্ধি করলেন যে তিনি মোহনকে কেবল ঘর থেকে নয়, নিজের সিদ্ধান্ত থেকেও দূরে সরিয়ে দিয়েছেন। তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। প্রথমবার তিনি নিজের ভেতরে তাকানোর চেষ্টা করলেন। তিনি বুঝতে পারলেন যে যেদিন তিনি মোহনকে বের করে দিয়েছিলেন, সেদিন তিনি তার ক্ষমতা প্রমাণ করেননি। সেদিন তিনি নিজের দুর্বলতাকে লুকিয়েছিলেন। ডাক্তার বাইরে এলেন এবং বললেন যে মোহনকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে। কবিতা মাথা নাড়লেন, যেন কোনো আদেশ শুনেছেন। ডাক্তার চলে গেলেন, কিন্তু কবিতা সেখানেই রয়ে গেলেন। তিনি এখন বুঝতে শুরু করেছিলেন যে এই গল্প কেবল পদমর্যাদা আর পরিচয়ের ছিল না। এটি ছিল সেই মানুষটির যাকে তিনি নিজের সমান ভাবতে অস্বীকার করেছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় কবিতা এক মুহূর্ত থেমে মোহনের দিকে তাকালেন। তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু এখন শব্দের সময় ছিল না। তিনি অনুভব করছিলেন যে কিছু গলি এমন থাকে যেখানে ফেরার জন্য কেবল ক্ষমা যথেষ্ট নয়, সেখানে অপেক্ষা আর পরিবর্তন দুটোই প্রয়োজন। আর এই বোধই এখন এই গল্পকে তার সবচেয়ে কঠিন অংশের দিকে নিয়ে যাচ্ছিল, যেখানে সিদ্ধান্ত কেবল জবান দিয়ে নয়, হৃদয় দিয়ে নিতে হবে। যাই হোক বন্ধুরা, হাসপাতালের করিডোর থেকে বের হওয়ার পর কবিতা অনেকক্ষণ গাড়িতে বসে রইলেন। ইঞ্জিন বন্ধ ছিল, কিন্তু ভেতরে কিছু একটা অনবরত চলছিল। সামনে সেই রাস্তা ছিল যেখান দিয়ে তিনি রোজ ডিউটিতে যাতায়াত করতেন, কিন্তু আজ সবকিছু বদলে গেছে বলে মনে হচ্ছিল। প্রথমবার তার নিজের উর্দিটি খুব ভারী মনে হচ্ছিল। এমন নয় যে তার নিজের চাকরির প্রতি ঘৃণা জন্মেছে, বরং এই উপলব্ধি হয়েছে যে তিনি উর্দিকে মানুষের চেয়ে ওপরে স্থান দিয়েছিলেন। পরের কয়েকদিন কবিতা রোজ হাসপাতালে গেলেন, কখনো সকালে, কখনো ডিউটির পরে। তিনি বেশি কথা বলতেন না, শুধু জিজ্ঞেস করতেন ব্যথা কম কিনা বা ওষুধ খেয়েছে কিনা। মোহনও বেশি কথা বলত না। দুজনের মধ্যে কথোপকথন ছিল সংক্ষিপ্ত, কিন্তু সেই নীরবতায় এখন আর তিক্ততা ছিল না। সেই নীরবতা এখন অপেক্ষার মতো মনে হতো, যেন দুজনেই জানত যে কথা হবে, তবে এখনই নয়। মোহন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। ডাক্তার বলেছিলেন যে বেশি হাঁটাচলা করা ঠিক নয়, কিন্তু মোহন নিজের অভ্যাসের কারণে স্থির থাকতে পারত না। সে নিজেকে বেকার বসে থাকতে দেখতে পারত না। কবিতা যখনই তাকে বেশি নড়াচড়া করতে দেখতেন, অজান্তেই সেই পুরনো দুশ্চিন্তা বাইরে চলে আসত। বিশ্রাম নাও, তিনি কঠোর সুরে বলতেন। তারপর নিজেই থেমে যেতেন, যেন বুঝে গেছেন যে এখন আর কঠোরতার প্রয়োজন নেই। একদিন আম্মাও হাসপাতালে এলেন। তিনি কবিতাকে দেখলেন, প্রথমে কিছু বলেননি। তারপর ধীরে ধীরে তার কাছে এসে বললেন, মেয়ে, মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল যদি সে বুঝতে পারে, তবে সেটাই তার সবচেয়ে বড় জয় হয়। এটি কোনো অভিযোগ ছিল না, বিদ্রূপও ছিল না, ছিল এক সহজ কথা। কবিতার চোখ জলে ভরে এলো। তিনি প্রথমবার আম্মার সামনে মাথা নিচু করলেন। সেই মুহূর্তটি তার কাছে কোনো শাস্তির চেয়েও বড় ছিল। মোহন এসব দেখছিল। সে কিছু বলেনি, কিন্তু তার ভেতরে কিছু একটা নরম হল। সে দেখল যে কবিতা বদলাচ্ছেন, ধীরে ধীরে,
কোনো আওয়াজ ছাড়া। তিনি এখন আর আদেশ দিতেন না, পরামর্শ দিতেন না। তিনি শুধু সাথে বসে থাকতেন। অনেক সময় দুজনে চুপচাপ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতেন। হাসপাতালের ভিড়, মানুষ, আওয়াজ সবকিছু চলত, কিন্তু তাদের মাঝে এক অন্যরকম শান্তি তৈরি হতে শুরু করেছিল। এক সন্ধ্যায় কবিতা সাহস করে বললেন, বাড়ি চলো। মোহন তার দিকে তাকালো অনেকক্ষণ, তারপর বলল, কোন বাড়ি? প্রশ্নটি ছিল সোজা সাপটা। কবিতার কাছে তৎক্ষণাৎ কোনো উত্তর ছিল না। তিনি প্রথমবার স্বীকার করলেন যে বাড়ি মানে কেবল সেই কোয়ার্টারটি নয় যেখান থেকে তিনি মোহনকে বের করে দিয়েছিলেন। বাড়ি ছিল সেই জায়গা যেখানে সমমর্যাদা ছিল, সম্মান ছিল। তিনি নিচু স্বরে বললেন, যেখানে তুমি শান্তি অনুভব করো। মোহন মাথা নাড়ল। আমার একটু সময় দরকার, সে বলল। কবিতা কোনো তর্ক ছাড়াই জবাব দিলেন, ঠিক আছে। এই ঠিক আছে তার পুরনো আদেশের মতো ছিল না, এটি ছিল এক গ্রহণ। ওই রাতে কবিতা নিজের কোয়ার্টারে ফিরলেন। তিনি ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইলেন। সেই একই দেয়াল, একই আসবাবপত্র, একই নিস্তব্ধতা। কিন্তু আজ এই নিস্তব্ধতা তাকে বিধ ছিল না, বরং তাকে প্রশ্ন করছিল। তিনি আলমারি খুললেন। মোহনের কিছু পোশাক তখনও সেখানে ছিল। তিনি সেগুলোকে স্পর্শ করলেন। প্রথমবার তার কান্না এলো। তিনি চেয়ারে বসে পড়লেন এবং মাথা নিচু করলেন। তিনি বুঝতে পারছিলেন যে ইন্সপেক্টর হয়ে তিনি অনেক কিছু জয় করেছেন ঠিকই, কিন্তু স্ত্রী হিসেবে অনেক কিছু হারিয়েছেন। পরের দিন কবিতা বদলির জন্য আবেদন করলেন। কাউকে কোনো কারণ জানালেন না। সিনিয়র অফিসাররা এটিকে একটি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া হিসেবেই দেখলেন। কিন্তু কবিতা জানতেন যে এই সিদ্ধান্ত পালানোর জন্য নয়, বরং নিজেকে বদলানোর জন্য। তিনি সেই জায়গা থেকে দূরে যেতে চেয়েছিলেন, যেখানে প্রতিটা গলি তাকে তার ভুলের কথা মনে করিয়ে দেয়। মোহন যখন এই কথা জানতে পারল, সে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে জানত যে কবিতা ভেবেচিন্তে কিছুই করেন না। হয়তো এটিও তার বদলানোর শুরু ছিল। সে অনুভব করল যে কবিতা এখন আর তাকে আটকাতে চান না, বেঁধে রাখতে চান না। তিনি প্রথমবার তাকে স্বাধীন ছেড়ে দিচ্ছেন। হাসপাতাল থেকে ছুটির দিন কবিতা এলেন। তিনি মোহনের ব্যাগ তুলকে সাহায্য করলেন। এটি একটি ছোট কাজ ছিল, কিন্তু তার জন্য অনেক বড় পদক্ষেপ। বাইরে বেরোনোর সময় মোহন থামল। সে কবিতার দিকে তাকিয়ে বলল, তুমি বদলাচ্ছ। কবিতা হালকা হাসির সাথে জবাব দিলেন, আমি চেষ্টা করছি। সেই মুহূর্তে দুজনেই বুঝলেন যে সবকিছু ঠিক হয়ে যায়নি, তবে সবকিছু শেষও হয়ে যায়নি। কিছু সম্পর্ক ভেঙে গিয়ে নয়, বদলে গিয়ে টিকে থাকে। আর কখনো কখনো সবচেয়ে বড় ভালোবাসা এটি নয় যে কাউকে নিজের কাছে বেঁধে রাখা, বরং এটি হলো তাকে তার নিজের গতিতে চলতে দেওয়া। এটাই ছিল সেই মোড় যেখানে কবিতা প্রথমবার ইন্সপেক্টরের আগে একজন মানুষ হওয়ার পথ বেছে নিলেন। আর এটাই ছিল সেই মোড় যেখানে গল্পটি তার শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন এক অধ্যায় যার সমাপ্তি হয়তো দুজনেই জানতেন না। কয়েকদিন পর কবিতার বদলির আদেশ চলে এলো। নতুন জেলা, নতুন দায়িত্ব, নতুন পুলিশ লাইন। দেবগড় থেকে বিদায় নেওয়ার সময় তিনি কাউকে বলেননি যে তিনি কেন যাচ্ছেন। অফিসারদের কাছে এটি কেবল একটি প্রশাসনিক পরিবর্তন ছিল, কিন্তু কবিতার জন্য এটি ছিল নিজের অতীত থেকে এক কদম দূরে যাওয়ার সিদ্ধান্ত। তিনি জানতেন যে যদি তিনি এখানেই থাকেন, তবে প্রতিটা সকাল তাকে সেই দরজার কথা মনে করিয়ে দেবে যেখানে তিনি মোহনকে বের করে দিয়েছিলেন। মোহন হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ হয়ে বেরিয়ে এসেছিল। সে আবার তার ডিউটিতে যোগ দিয়েছিল। সেই একই গেট, একই দায়িত্ব, একই সাধারণ জীবন। কিন্তু ভেতরে এখন আর আগের মতো ব্যথা ছিল না। ব্যথার জায়গায় এক স্থৈর্য চলে এসেছিল, যেন জীবন তাকে থামিয়ে ভাবার এক সুযোগ করে দিয়েছে। সে জানত যে কবিতা বদলাচ্ছেন, কিন্তু সে এটাও জানত যে প্রতিটা বদলানোর মানেই একসাথে থাকা নয়। কবিতা যাওয়ার একদিন আগে মোহনের সাথে দেখা করতে এলেন। এটি কোনো নির্ধারিত সাক্ষাৎ ছিল না, এমনি। দুজনে একটি ছোট পার্কে বসলেন। সন্ধ্যার সময় ছিল। মানুষ আসছিল, যাচ্ছিল, শিশুরা খেলছিল। তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক কথাবার্তা হল না। অনেকক্ষণ পর কবিতা বললেন, আমি চলে যাচ্ছি। মোহন মাথা নাড়ল। জানি, সে বলল। কবিতা প্রথমবার সরাসরি প্রশ্ন করলেন, আমি কি তোমার কাছে ফিরে আসতে পারি? প্রশ্নটি ছিল ভারী, এতে আশাও ছিল, আবার ভয়ও ছিল। মোহন অনেকক্ষণ কিছু বলেনি। সে সামনে খেলতে থাকা লোকেদের দেখল, তারপর মাটিতে নজর দিল। কবিতা, সে শান্ত স্বরে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কবিতার চোখে স্বস্তি ফুটে উঠল, কিন্তু মোহন কথা শেষ করল। ক্ষমার মানে এই নয় যে সবকিছু আগের মতো হয়ে যাবে। কবিতার হাসি থেমে গেল। আমি আজও তোমাকে সম্মান করি, মোহন বলে চলল,
কিন্তু আমি আবার সেই জায়গায় ফেরার জন্য প্রস্তুত নই যেখানে আমাকে ছোট অনুভব করানো হয়েছিল। এটি কোনো অভিযোগ ছিল না, ছিল এক কঠিন সত্য। কবিতা প্রথমবার কোনো আত্মপক্ষ সমর্থন ছাড়াই মাথা নাড়লেন। আমি বুঝতে পারছি, তিনি বললেন। আর এইবার তিনি সত্যিই বুঝতে পারছিলেন। পরের দিন কবিতা চলে গেলেন। কোনো বড় বিদায়ের দৃশ্য নেই, কোনো কান্না ভেজা কথা নেই, ছিল কেবল এক শান্ত বিদায়। মোহন দূরে দাঁড়িয়ে দেখল। সে হাত নাড়ল, কিন্তু সামনে এগিয়ে গেল না। সে জানত যে এটাই সঠিক দূরত্ব। সময় কাটতে লাগল। কবিতা নতুন জায়গায় কাজে লেগে পড়লেন। তিনি আগের মতোই কঠোর ছিলেন, কিন্তু এখন তার কঠোরতায় মানবিকতা মিশে গিয়েছিল। তিনি আদেশ দেওয়ার আগে শুনতেন। লোকেদের দেখার সময় কেবল তাদের পদমর্যাদা নয়, তাদের মুখটাও দেখতেন। অনেক সময় তার উপলব্ধি হতো যে এই পরিবর্তন মোহনের কারণে হয়েছে, সেই মানুষটির কারণে যাকে তিনি একসময় দুর্বল ভেবেছিলেন। মোহন তার নিজের জীবনে ফিরে এসেছে, সাধারণ, শান্ত, ভারসাম্যপূর্ণ। সে আম্মার সাথে থাকে, ডিউটি করে এবং বিকেলে পার্কে হাঁটতে যায়। কখনো কখনো কবিতার কথা মনে পড়ে, কিন্তু এখন সেই স্মৃতি আর যন্ত্রণার কারণ হয় না, তা একটি শিক্ষায় পরিণত হয়েছে। একদিন কেউ মোহনকে জিজ্ঞেস করল, তোমার স্ত্রী ইন্সপেক্টর না, তাহলে একসাথে থাকো না কেন? মোহন হালকা হাসির সাথে জবাব দিল, মাঝে মাঝে একসাথে না থাকাটাও এক ধরনের সম্মান। কবিতাকেও কেউ নতুন জায়গায় জিজ্ঞেস করল, আপনি বিবাহিত? তিনি কেবল বললেন, আমি একজন মানুষ যে এক মস্ত ভুল থেকে মস্ত বড় এক শিক্ষা নিয়েছে। গল্পটি এখানেই শেষ হয়নি, কিন্তু সম্পর্কের সেই অধ্যায় এখানেই বন্ধ হয়ে গেল। এই গল্প কোনো মিলনের ছিল না। এই গল্প ছিল এই বিষয়ের যে ভালোবাসা সবসময় একসাথে থাকার নাম নয়। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় রূপ এটিই যে আপনি সামনের মানুষটিকে তার সম্মানের সাথে যেতে দেবেন। শেষ দৃশ্যে একটি পার্কে মোহন হাঁটছে। অন্য একটি শহরে কবিতা তার ফাইলপত্র গুছিয়ে নিচ্ছেন। দুজনে নিজ নিজ জায়গায় বেঁচে আছেন, আলাদা, কিন্তু আগের চেয়ে আরও উন্নত মানুষ হিসাবে। আর হয়তো এটাই ছিল এই গল্পের সবচেয়ে অভাবনীয় সমাপ্তি। বন্ধুরা, কখনো কখনো সম্পর্ক রাগ থেকে নয়, অহংকার থেকে ভেঙে যায়। কবিতা চিৎকার করেননি, কেবল পদমর্যাদার অহংকারে মোহনকে বের করে দিয়েছিলেন। আর মোহনও কোনো হট্টগোল করেনি, চুপচাপ চলে গেছে। এটাই শেখায় যে মানুষটি কোনো তর্ক ছাড়াই চলে যায়, সে ভেতর থেকে সবচেয়ে বেশি ভেঙে চুরমার হয়ে থাকে। এখন নিজেকে জিজ্ঞেস করুন, যদি আপনি কবিতার জায়গায় হতেন, তবে কি উর্দি সম্পর্কের চেয়ে বড় হতো? আর যদি আপনি মোহনের জায়গায় হতেন, তবে কি আপনি ফিরে আসতেন, নাকি আত্মসম্মানকে বেছে নিতেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, কারণ আপনার একটি কথা কারো জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে। আর এমনই হৃদয়স্পর্শী, সত্য ও নাড়া দিয়ে যাওয়া গল্পের জন্য দ্য স্টোরি টেলের বিলি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি গল্প কেবল শোনানো হয় না, তা অনুভব করানো হয়। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত।